ফের ছ্যাঁচড়ামি, ফের ছ্যাঁচড়ামি। দর্শক দেখুন, এসএসসি আজকে ফের নতুন করে তালিকা প্রকাশ করেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির দাগিদের। কিন্তু দর্শক দেখুন দেখুন কিভাবে প্রকাশ করেছে। সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নাম, পোস্ট, প্যারেন্ট নেম আর ডেট অফ বার্থ। দর্শক বলুন তো, এখান থেকে কি করে বুঝবেন ওই নামের ব্যক্তিটি আপনাদের এলাকার স্কুলের বা স্কুলের না? কি করে বুঝবেন? কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বারবার বলছেন যে তালিকা প্রকাশ করুন এবং ডিটেলস দিয়ে প্রকাশ করুন, নাম, ধাম, ঠিকানা, স্কুল এইসব দিয়ে প্রকাশ করুন। কিন্তু তারপরেও মানে এত দুঃসাহস, তালিকা প্রকাশ করা হলো এইভাবে। এর আগে যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল সেখানে জাস্ট রোল নাম্বার এবং নাম ছিল, যেটা নিয়ে দর্শক আমি প্রশ্ন তুলেছিলাম, দেখেছেন অনেকেই প্রশ্ন তুলেছিল যে এই তালিকা কী তালিকা? এই তালিকা দেখে কি করে বুঝবো যে এইসব দাগি এই এলাকার, এই স্কুলের? কি করে বুঝবো? একই নামে তো রাজ্যের অনেকে থাকতে পারেন, এবং তার নামটা এলেও যদি এলাকারও কেউ হয়ে থাকেন তাকে বললে তিনি অস্বীকার করবেন, অস্বীকার করেছেনও, এমনও খবর আছে। বললেই বলা হতো ধর আমার নামে তো অনেকেই থাকতে পারেন, এটা কি আমি? স্কুলের নাম আছে, অস্বীকার করেছেন। তো এইসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল যে এটা কী তালিকা প্রকাশ করছে আর কেনই বা আড়াল করছে রাজ্য সরকার, কেন ডিটেলস দিচ্ছে না? দাগি বলা হচ্ছে, দাগি চিনতেই পারছি না। এবং শিক্ষক শিক্ষিকাদের যে বিষয়টা, সেখানে তো সাবজেক্ট প্রথমে দেয়নি, পরে আবার যদি বা একটু বের করলো ডিটেলস দিয়ে, সেখানে ওই সাবজেক্ট আর ওই বাবার নাম, ডেট অফ বার্থ। আচ্ছা বলুন তো, কী করে বুঝবেন কার বাবার নাম কি, ডেট অফ বার্থ দেখে কী করে বুঝবেন যে ওই ব্যক্তিটা আমাদের স্কুলের? একই সাবজেক্টেও অনেকে থাকতে পারেন গোটা রাজ্যে, নামেও অনেকে থাকতে পারেন, তো কী করে এটা চিহ্নিত হচ্ছে? কেন এত আড়াল করার চেষ্টা, কেন? আবার আমি মানে কদিন আগে দেখলাম, যখন আর কি এটা নিয়ে মামলা আবার নতুন করে হিয়ারিং পর্বে এলো সুপ্রিম কোর্ট ঘুরে, তো মানে যখন ওই মানে নতুন করে তালিকা মানে দাগিদের পরীক্ষাতে মানে বসানো হয়েছে বলে যখন আর কি প্রশ্ন তৈরি হলো, তখন কিছু দেখলাম যে মানে এসএসসি নাকি কিছু বের করেছে যে দাগি হয়েও তারা পরীক্ষাতে বসেছিলেন, তাদের ডকুমেন্ট যাচাই করে এখন বাদ দেওয়া হচ্ছে। তো বলে একটা দেখলাম, মানে কত একটা সংখ্যা দেখছিলাম, সেখানে দেখলাম একটা কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে, যদি আপনারা কেউ জানতে পারেন, চিনতে পারেন যে ওই ব্যক্তি দাগি তা সত্ত্বেও পরীক্ষাতে বসেছিলেন, দয়া করে যারা আমাদের অ্যাডভোকেট আছেন তাদেরকে যোগাযোগ করবেন, তাদেরকে জানাবেন। প্রথম কথা, কে অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে কি করে সাধারণ মানুষ যোগাযোগ করবেন? আর তার থেকে বড় কথা, সাধারণ মানুষ চিনবেন কি করে? আপনারা তো যে তালিকা প্রকাশ করেছেন ওখান থেকে চেনার তো কোনো উপায়ই নেই, চিনবেন কি করে? তো দর্শক, যখন এইসব নিয়ে এত প্রশ্ন তোলা হচ্ছে, বারবার কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, কোর্টও বলছে যা আপনারা বিস্তারিত দিয়ে প্রকাশ করুন, দেখুন তারপরেও কীরকম ছ্যাঁচড়ামিটা হচ্ছে। আমি তো বলবো এর পরে ভালো করে না দিলে না এ হবে না। ওই তারিখ পে তারিখই বিষয়টা হয়ে যাচ্ছে, ওই একটা করে করছে, মানে একটা যখন ঝাঁকুনি দেওয়া হচ্ছে, একটা সামান্য একটু কিছু দেখাচ্ছে, যেটা চাওয়া হচ্ছে সেটা দেওয়া হচ্ছে না, সামান্য দেখানো হচ্ছে, আবার চুপ করে বসে যাচ্ছে। আবার কোর্টে হয়তো মানে কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে হবে, কোর্ট ফের বলবে, তারপর আরও একটু। এইরকম করে হয়? এরকম করে কখনো একটা স্বচ্ছ মানে বিষয়টা সামনে আসে? এত মানে ওই ধিকি বারবার ধাক্কা দিয়ে এটা হয় কখনো? আর এত সময় কেন নষ্ট করবে কোর্ট? এত সময় একটা বিষয়ে কেন নষ্ট করবে কোর্ট? কোর্টের আর কোনো কাজ নেই? তো লাগাতার যখন এইসবগুলো করছে রাজ্য সরকার বা এসএসসি বা যারা দায়িত্ব আছেন, তাদেরকে কেন ভালো করে চাপ কাটছে না কেন কোর্ট? কেন ভালো করে চাপ কাটছে না? কেন জল বিচুটি ঘষছে না? যে কী ভেবেছেন আপনারা? কি ভেবেছেন ওই একই জিনিস নিয়ে আমরা কি পড়ে থাকবো? আর কোনো কেস নেই? বলছি ডিটেলস দিতে, সেই একটু ওই পোস্ট আর বাবার নাম দিয়ে ছেড়ে দিলেন, এখান থেকে বোঝা সম্ভব? কেন কোর্ট এইসব বিষয়ে ভালো করে দিচ্ছে না, ভালো করে ঘষে? দর্শক, আমি একটু আগে কথা বলেছি, যারা এই মামলা লড়ছেন তাদের মধ্যে অন্যতম ফিরদৌস শামীম, যার বক্তব্য আগে শুনেছেন, তারও আমি দৃষ্টি আকর্ষণ করেছি তালিকাটা দেখতে পাওয়ার পরেই, যে এটা কি হয়েছে, আবারও সেই এইভাবে তালিকা প্রকাশ। তো এবার আপনারা কি করবেন? একটু ভালো করে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন না? তো দর্শক, আমার সঙ্গে কি কথা হয়েছে একটু শোনাই, তারপর ব্যাখ্যাতে আসছি।
আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। শামীম সাহেব, এটা কি হলো? তালিকা প্রকাশ করলো নতুন করে গ্রুপ সি গ্রুপ ডির, কিন্তু যে ডিটেলস দেওয়ার কথা এটা কি সেটা হলো? রোল নাম্বার, নাম, পোস্ট, মানে প্যারেন্ট নেম আর ডেট অফ বার্থ। তো এখান থেকে কি করে আইডেন্টিফাই করা যাবে ওই ব্যক্তি যাকে ক্লার্ক বলা হচ্ছে বা অন্য কোনো পোস্টে গ্রুপ ডি, তো তারা এক্স্যাক্টলি কোন স্কুলের, এটা কি করে চিহ্নিতকরণ হবে? এদিকে এদিকে কমিশন বলবে যদি আপনারা কেউ চেনেন, কোনো দাগি লিস্টে রয়েছেন তাহলে একটু যোগাযোগ করবেন। তো মানুষ কি করে চিনবেন এটা কি ডিটেলস দেওয়া হলো? প্রথম কথা বলি, এই লিস্ট হচ্ছে অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? এর আগের দিন আপনার নিশ্চিতভাবে মনে থাকবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে আউট অফ দ্য প্যানেল, ওএমআর ইস্যু, এই তিনটে হেডে, র্যাঙ্ক জাম্প, আউট অফ দ্য প্যানেল আর ওএমআর ইস্যু, এই তিনটে হেডে ৭,২০০-র বেশি ইললিগাল ক্যান্ডিডেট রয়েছে। শুধুমাত্র যে যারা চাকরি পেয়েছে তারা নয়, যাদের ম্যানুপুলেটেড টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদের প্রত্যেকের নামের তালিকা দিতে হবে। তাদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন, কেউ চাকরি পাননি। কারণ টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানো যাবে না, শুধু টেন্টেড চাকরি প্রাপকদের নয়, তাদের দাগি ক্যান্ডিডেটদের লিস্ট দিতে হবে। সেই সংখ্যাটা এসএসসি নিজে এফিডেভিট করে বলেছিল ৭,২৮৩। অথচ আজকে তারা লিস্ট দিচ্ছেন ৩,৫১২। তাও সম্পূর্ণ তালিকা নয়। তাহলে অর্ধেকের থেকে কম দেওয়া হলো একদিকে, অপরদিকে সমস্ত তথ্য দেওয়া হলো না। তৃতীয় হচ্ছে এখনো পর্যন্ত এক্সপায়ারি প্যানেল, সেই নিয়ে তথ্য দেওয়া হলো না। তাহলে এটা অসম্পূর্ণ তালিকা, আইডেন্টিফাই করা যাবে না এরকম একটি তালিকা। এটা দিয়ে আসলে যেটা করতে চাইছেন সেটা হচ্ছে সরকার এবং এসএসসি দাগিদের পক্ষে দাঁড়াতে চাইছে। এবং প্রথম থেকে যারা ছিলেন, প্রথমে সব দাগিদের পরীক্ষায় বসানোর চেষ্টা করেছিলেন, তারপরে পিএইচ দাগির নাম করে পরীক্ষায় বসানোর চেষ্টা করেছেন, আদালতের একটার পর একটা চপেটাঘাত খেয়েছেন। তারপরেও নির্লজ্জের মতো এখনো পর্যন্ত পুরো তালিকা দিচ্ছেন না, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই দাগিদের আমি নিশ্চিতভাবেই আজকে এই সন্ধ্যাবেলায় দিয়েছেন, আমি নিশ্চিতভাবে পরের দিন আদালতের দৃষ্টি আকর্ষণ করব। এই তালিকা যে অসম্পূর্ণ তালিকা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। না, আমি বলছি যে এই সাহসটা মানে বারবার কি করে দেখাচ্ছে? মানে এত ঠেলা মারতে হবে, খানিকটা বললো আর খানিকটা দিল, তারপর আবার আবার সে আড়াল করার চেষ্টা। এদের এদের কিছু ব্যবস্থা করা যাচ্ছে না? এই যে ন্যাকামিটা হচ্ছে, এদের মন তো পড়ে রয়েছে দাগিদের সঙ্গে। এদের ভারত দুর্ভাগ্য এটা, এদের মনটা পড়ে রয়েছে দাগিদের সঙ্গে। কোনোভাবে এদের লজ্জা করছে। ৭,২৮৩ এখনো প্রকাশ করলে এদের লজ্জা করছে, কারণ তাদের কাছ থেকে তো অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। তাদেরকে আবার পরীক্ষায় বসাতে পারলে তো এদের লাভ, সেই লাভটা উঠাতে চাইছেন। তাদেরকে ধরুন সেই সময় কি হয়েছে, যারা বেশি টাকা দিতে পেরেছিলেন তাদের চাকরি দিয়েছেন। ধরো ১৫-২০ লাখ টাকার ডিল হয়েছে, হয়তো ১৫ লাখ টাকা দিতে পেরেছে, তাদের চাকরি দেননি। ফলে তারা টেন্টেড ক্যান্ডিডেট ছিলেন, কিন্তু টেন্টেড চাকরি প্রাপক হতে পারেননি। কিন্তু যারা সম্পূর্ণ টাকা দিয়েছিলেন বা তার থেকে এক্সেস, যার ডিল হয়েছিল তার থেকে বেশি টাকা দিয়েছেন, তাদের চাকরি দিয়েছে। এক অদ্ভুত, মানে আমরা পরিস্থিতির মধ্যে চলেছি, অদ্ভুত রাজ্য, যেখানে আদালতের নির্দেশের পরেও এটা হচ্ছে না, আবার আদালতের দ্বারস্থ হতে, বারবার আদালতের না দ্বারস্থ এটা হতে এটা এটা কাহা তাক চলতে পারে যে এতদিন ধরে পর পর ডেট হচ্ছে, আপনারা বারবার যাচ্ছেন, এই করতে করতে একটা লম্বা সময় লাগছে বিচার পর্ব শেষ করতে। আবার ওদিকে লম্বা বিচার পর্ব চলবে, 8 বছর 9 বছর চাকরি হয়ে গেলে বলবে এত বছর চাকরি হয়ে গেছে, কি করে ওদেরকে চাকরি থেকে বাদ দিই? মানবিক 8 বছর 9 বছর চাকরি হয়ে গেলে, যেটা প্রাইমারিতে দেখলাম যে বলা হয়েছে। ও প্রাইমারিতে দেখুন, প্রাইমারিতে প্রথম কথা বলি, ওই রায়ের বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবেই মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব প্রথম। দ্বিতীয় হচ্ছে প্রাইমারিতে এখনো আপনি মূল মামলাটা বুঝুন। মূল মামলাটা হচ্ছে সোমেন নন্দীর মামলা, সেই মামলা এখনো পেন্ডিং। সেখানে 4th সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। 5th সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আসে, আমি এতটুকু অবাক হব না, বরঞ্চ আমি মনে করব সেটাই স্বাভাবিক বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আরো যে অনেক রিট পিটিশন পেন্ডিং, 250 থেকে বেশি রিট পিটিশন পেন্ডিং। ফলে সেই রিট পিটিশন গুলো আবার অ্যাডজুডিকেটেড হবে, ফাইনালি ডিসাইড হবে কি হবে। সেখানে যারা লেস মেরিটেড ক্যান্ডিডেট, যারা কম নাম্বার পেয়ে চাকরি পেয়েছে, তারা 8 বছর চাকরি করেছেন বলে তাদের মানে বিশুদ্ধ হয়ে গেছেন নাকি? একদম না। আমি যেটা টেস্টের পয়েন্টে মামলা ছিল, ভালো করে বুঝতে হবে। প্রাইমারিতে ওই মামলা চলছে, আগামীতেও চলবে, এবং 5th সাপ্লিমেন্টারি চার্জশিট বা 6th সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি মমতা ব্যানার্জির নাম আসে, আমি এতটুকু অবাক হব না। আমি রেদার মনে করবো এটা একটা সাধারণ ঘটনা, নাম আসাটাই স্বাভাবিক। না, এবার কি ভালো করে ধরবেন বিচারপতির সামনে, বলবেন যে এটা কি হচ্ছে, কত ধাক্কা মারতে হবে? এটা দুর্ভাগ্য, মানে এরকম একটা ইলেক্টেড গভর্নমেন্ট, এরকম একটা এসএসসি, তারা যদি এরকম করে বারবার মানে
সেই দাগিদের পক্ষে দাঁড়াতে চান, এটা খুব দুর্ভাগ্যজনক। মানে এদিকে লুকিয়ে রেখে ফের অন্য কোথাও পোস্ট করিয়ে মানে চাকরি পাইয়ে দেওয়ার একটা চেষ্টা, এখনো সেই চেষ্টা করছেন, আমাদেরকে তো সেটাই করতে হচ্ছে, খুব দুর্ভাগ্যজনক। তো মানে পশ্চিমবঙ্গের আমি ভাবছি যে এই যে আজকে যেমন একজন এসেছিলেন, আমার খুব খারাপ লাগছিল, তিনি প্রেসিডেন্সির গোল্ড মেডেলিস্ট, সেই মেয়েটি এখনো পর্যন্ত চাকরি পাননি, অন্য একটি প্রাইভেট স্কুলে তিনি পড়ান। মানে এ কত দূর নেবেন বলুন? ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন, সত্যি তো কাহা তাক চলতে পারে বলুন তো? এই সরকারটা সেই অযোগ্যদের পাশে, সেই লুকিয়ে লুকিয়ে রাখার চেষ্টা, লুকিয়ে রাখবো, পরে অন্যদিকে ওই বলে রেখেছেন না মুখ্যমন্ত্রী, আগে এদেরটা দেখি তারপর আপনাদেরটা দেখে দেবো, চিন্তা করবেন না, চাকরি চুরি করেছেন কিন্তু একটু থাকুন, বাকিটা ব্যবস্থা করে দিচ্ছি বলেছেন না? তো সেই জন্যে এখনও মানে এত ধাক্কা, খুব কষ্ট হচ্ছে নামটা প্রকাশ্যে আনতে, মানে ডিটেলসটা দিতে খুব কষ্ট হচ্ছে আসলে। ওই যে বললেন না যে টাকা পয়সা হয়তো নিয়ে রেখেছেন, তো টাকা পয়সা তো এবার ফেরত করতে হবে না, কারণ চিহ্নিত হয়ে গেলে তারাও এবার টাকা ফেরত চাইবেন যে আমাদেরকে চিনিয়ে দিলেন তো এবার টাকা ফেরত দিন। আর তাছাড়া যে বেতন তুলেছেন ওনারা, সেই টাকা ফেরত নেওয়ার কথা রয়েছে। মানুষও জানতে পেরে গেলে চাপ দেবেন, আবার অন্য কোনো জায়গায় চাকরিতে ঢোকাতে গেলে মানুষও প্রশ্ন তুলবেন যে এই তো দাগির লিস্টে নাম বেরিয়েছিল, এই তো আমাদের এলাকার, আবার চাকরি পেয়ে গেছেন, ফলে এই চাকরিটা কী করে পেয়েছেন সেটাও খতিয়ে দেখা হোক, ফের ওইসব নিয়ে ব্যাপারটা হবে। সেই জন্য লুকিয়ে আড়াল করে রাখার চেষ্টা, কোর্ট যতই বলছে তারই মধ্যে একটা ফাঁক ফোকর দেখে বা একটু কম করে দেখে যদি এখান থেকে বাঁচা যায়। আমি জানি না আবার ওই প্রাইমারিতে মানে ডিভিশন বেঞ্চ বাঁচিয়ে দিয়েছে, সেটা আবার নতুন করে অক্সিজেন হিসেবে এসছে কিনা, যে এরকম করে ঠেলবো যদি কোনো করে মানে বেঁচে যাওয়া যায়। এই চেষ্টা হচ্ছে এদের, বললাম না এদের ভালো করে দিতে হবে, যারা এই কলকাঠি নাড়ছেন উপরে বসে, ভালো করে দিতে হবে ওদেরকে। ঠিক নির্লজ্জ। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।